আজ আমি এমন একজনের কথা বলছি যে তার মৃত্যুর কথা আগে থেকেই বলে গেছিল। তার মৃত্যুর আগেই সে তার মৃত্যুর বর্ণনা প্রপারলি দিয়ে গেছিল। আপনি ঠিকই ভাবছেন, আমি ওসমান হাদির কথা বলছি। বাংলাদেশের রাজনীতিতে কিছু কণ্ঠ থাকে যেগুলো শুধু স্বার্থের জন্য নয়, ক্ষমতার জন্য নয়, প্রশ্নের জন্য হয়ে থাকে। ওসমান হাদির কণ্ঠ ছিল এমন একটি কণ্ঠ। বাংলাদেশে এমন কিছু মানুষ থাকেন, যেমন রাজনীতিতে ধরা যায়, রাজনীতিতে এমন কিছু মানুষ থাকে যারা রাজনীতি করে আদর্শ দিয়ে, আর সেই আদর্শের দাম দিতে হয় মৃত্যু দিয়ে। ওসমান হাদি ছিলেন এমন একজন ব্যক্তি। 1993 সালের 30শে জুন ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় জন্ম হয় শরীফ ওসমান হাদির। পরিবারে বেড়ে উঠতে থাকে ওসমান হাদি নামে। পরিবারের ছোটবেলা থেকেই শাসন অনুশাসন ও ধর্মীয় শিষ্টাচারের মধ্যেই বেড়ে ওঠা। 6 ভাই বোনের মধ্যে ওসমান হাদি ছিল সব থেকে ছোট। পরিবারের সব থেকে ছোট হয়েও প্রশ্ন করতে ছিল খুবই বেশি। ঝালকাঠি NS কামিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা উত্তীর্ণ হয়ে ভর্তি হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। সেখান থেকেই শুরু হয় তার জীবনের মূল যাত্রা, যেখানে তার চিন্তা শুধু পড়াশোনার মধ্যেই সীমাবদ্ধ থাকে না, সেখান থেকে তার চিন্তাধারা হয়ে উঠতে থাকে একজন রাজনীতিবিদ এবং একজন বিদ্রোহী চেতনার মানুষের মতো। হাদি শুধু একজন রাজনীতিবিদই ছিল না, ছিল একজন শিক্ষক। তিনি ঢাকার ইউনিভার্সিটি অফ স্কলার্সে একজন লেকচারার ছিলেন। তিনি একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সামনে তুলে ধরত নৈতিকতা সম্পর্কিত প্রশ্নধারা, দেশের উন্নতি কিভাবে করা যায় এবং তার চিন্তাধারা সবকিছু তিনি তার শিক্ষার্থীদের সামনে সঠিকভাবে উপস্থাপন করার চেষ্টা করতেন। তার কাছে শিক্ষা মানে ছিল শুধু চাকরি নয়, শিক্ষা ছিল সমাজ বদলের একটি বড় অস্ত্র। জুলাই বিপ্লব ওসমান হাদির জীবনের সবথেকে বড় একটি মোড়। রামপুরা থানার সমন্বয়ক হিসেবে তিনি বেশি পরিচিতি লাভ করেন। এই আন্দোলনে তার আত্মত্যাগ না অভূলনীয়ভাবে আমাদের কাছে অমর হয়ে থাকবে, কারণ তিনি তার বিভিন্ন কষ্ট সহ্য করে নিজের উপর থেকে বিভিন্ন ঝড় ঝাপটা যাওয়ার পরও তিনি এই আন্দোলনে সঠিকভাবে সক্রিয় ছিলেন। তিনি তরুণদের একটা কথাই বলেছিল, চুপ থাকলেই সব কিছু শেষ হয়ে যাবে। এই কথার পরে তরুণরা সামনে আগানোর শক্তি পায়, সাহস পায়, এবং এখান থেকেই তৈরি হয় ওসমান হাদি নামক একজন রাজনীতিবিদ। জুলাই আন্দোলনের পর প্রতিষ্ঠিত হয় ইনকিলাব মঞ্চ। এর সহ-প্রতিষ্ঠাতা ও মুখপাত্র ছিলেন ওসমান হাদি। এই সংগঠনের মূল মন্ত্রই ছিল নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং অন্য দেশের দখলদারিত্ব নিষিদ্ধ করা। এর জন্য ওসমান হাদি নিজের আমৃত্যু পর্যন্ত দেশের জন্য এই সংগঠনের নীতি অনুযায়ী কাজ করে গেছে, প্রতিটি সমাজের প্রতিটি মানুষের জন্য। বাংলাদেশে এই আত্মত্যাগ, ওসমান হাদির এই আত্মত্যাগ কখনো ভুলবে না। 2026 সালের জাতীয় নির্বাচনে ঢাকা 8 আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার ঘোষণা দেয় শরীফ ওসমান হাদি। তার একটাই কথা ছিল, আমি সংসদে যাব ক্ষমতা প্রকাশের জন্য নয়, সত্য প্রকাশের জন্য। তিনি এই সময় বিএনপি সহ দেশের অন্যান্য দলকেও সংস্কারের জন্য আহ্বান জানান। তার ভাষা ছিল তীক্ষ্ণ, কখনো কখনো এগুলোই তার বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গোপালগঞ্জ নিয়ে মন্তব্য দেশের সমালোচনার ঝড় তুলেছিল। তার এই বক্তব্যের কারণে দেশের প্রতিটি এপার থেকে ওপার সব জায়গায় সমালোচনার ঝড় উঠেছিল তার শুধু একটি বক্তব্যে। পরবর্তীতে তিনি বলেন, আমার কথায় কেউ কষ্ট পেলে আমি অনুতপ্ত। 2025 সালের 12 ডিসেম্বর দুপুর 2:25 ঢাকা পল্টন এলাকায় জুমার নামাজ শেষে বের হওয়ার পরে মোটরসাইকেলে করে এসে হামলা চালায় ওসমান হাদির উপরে। তারপর নেওয়া হয় ঢাকা এবারকার হসপিটালে, সেখান থেকে সিঙ্গাপুরে। তারপর জীবনযুদ্ধ থেমে যায় এবং শেষমেশ মারা যায় 32 বছর বয়সে আমাদের এই আত্মত্যাগী ওসমান হাদি। তার এই মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ছাত্র জনতার বিক্ষোভে ফেটে ওঠে সারা বাংলাদেশে। ওসমান হাদি আর নেই, কিন্তু তার না থাকা সত্ত্বেও তার প্রশ্নগুলো এখনও রাজপথে ভেসে বেড়ায়, রাজনীতিতে ভেসে বেড়ায়, রাজনীতির প্রতিটি পদক্ষেপে ভেসে বেড়ায়। তার করা প্রতিটি প্রশ্ন একটি কণ্ঠ থেমে যেতে পারে, কিন্তু এই প্রজন্মকে কখনোই চুপ করানো যায় না। কিছু মানুষ মারা যান আর কিছু মানুষ ইতিহাস হয়ে যান।